এখন মানে তাহলে কি এই জুলাই সনদ ঘোষণাপত্র এটাও আসলে এটারও ভবিষ্যৎ কি মনে হচ্ছে? এটা ভাবতাবাজি। কিসের সনদ? সনদটা কোথায়? আপনি তো জাতিকে জানাবেন না কি সনদে কি থাকবে, সেটা তো জাতি জানতে হবে। সনদটা কি সেটাই তো জানে না মানুষ। এনসিপি তো বিএনপি তো একটা কোনো একটা ফর্ম জানিয়েছিল যখন ঘোষণাপত্র মানে ডিসেম্বরের শেষে করার কথা ছিল। তারা কি প্রেস কনফারেন্স করে বলেছিল যে তাদের এই সনদ? তারা সেটা প্রকাশ করুক, তাহলে আমরা বলতে পারি, সেটা নিয়ে কথা বলতে পারি। তো সনদ সেটি কি নাকি সেটাই তো আমরা জানি। সব রাজনৈতিক দলগুলোর কাছেও তারা পাঠিয়েছিল। এটা নিয়ে একটা আলোচনাও হয়েছিল। আমি জানি না তারা কোন ধরনের সনদ পাঠিয়েছিল, এবং বিএনপি এই এই ধরনের সনদে তো স্বাক্ষর করবে আমার এখনো পর্যন্ত মনে হয় না। আর স্বাক্ষর যদি তারা এই ট্র্যাপে পড়ে বলেন, চাপে পড়ে বলেন করলো, ক্ষমতায় গিয়ে এটাকে ছুঁড়ে ফেলে দিতে কোনো ইয়ে আছে, কোনো বাধা আছে? বিএনপি 1991 সালে যে ক্ষমতায় গিয়েছিল, তিন জোটের রূপরেখাকে মেনে, তিন জোটের রূপরেখাকে তো তারা বালিশের তলায় না কোথায় ফেলে দিয়েছে, ডাস্টবিনে ফেলে দিয়েছে। তো এই ধরনের সনদের কোন মানে আছে? সনদ তো থাকবে না। যে বলে যে চুক্তি করে রাজনৈতিক দলগুলো একসঙ্গে যুক্ত হয়ে জুলাইকে আপন করে, জুলাই, আসলে সবটা হচ্ছে যে জুলাইকে ইনডেমনিটি দেওয়া। জুলাই আন্দোলনে যারা ছিল, ডক্টর ইউনূস, আদার্স, এদেরকে ইনডেমনিটি দেওয়া যদি হয় যে জুলাই সনদ, তো সেই ইনডেমনিটিও তো থাকবে না। কারণ সনদটা কি এখনো ক্লিয়ার না মানুষ। আচ্ছা, আর আপনি ক্লিয়ার বলছেন হইলো। ক্ষমতায় গেলে ছুঁড়ে ফেলে দেবে না তার নিশ্চয়তা কি? কিন্তু আমি একটা বক্তব্য দেখছিলাম এই বছরেরই 19শে এপ্রিল, ফরহাদ মজহার, যিনি সম্প্রতি আবার আলোচনা হয়েছে যে পাকিস্তানের হুম মতো বাংলাদেশেও যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ অপারেশন করেছে, জেফ্রি হুম স্যাক্সের হুম এমন বক্তব্য ফেলে দেওয়া যায় না, এমন একটি বক্তব্যে মানে তাকে নিয়ে খুব কথা হচ্ছে। তিনি 19শে এপ্রিল বলেছেন যে ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি ছাত্রদের জুলাই ঘোষণা দিতে দেননি, এটা অন্যায় হয়েছে, ছাত্ররা আজকে বড় ধরনের ঝুঁকিতে পড়ে গেছে, এই ঝুঁকির দায় কে নেবে? কারণ বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সব একই জিনিস, এরা তো এই তরুণদের বাঁচতে দেবে না। মানে তিনি এটি বলছেন, এই তরুণদের বাঁচতে দেবে না, আন্দোলনকারী তরুণদের বিএনপি বা আওয়ামী লীগ কেউ সবই একই। এটি ফরহাদ মসার বক্তব্য। ফরহাদ মহতাজের বক্তব্য তো আমি এখানে অমূলক মনে করি না। এর বাঁচতে দেবে না তো, কারণ যেটাকে আপনি অভ্যুত্থান বলছেন, সেটা কি ধরনের অভ্যুত্থান ফরহাদ মহতাজ নিজে বলতেছেন। ফরহাদ মহতাজ নিজে বলতেছে এটা হচ্ছে যে আমেরিকানদের প্রতিস্থাপিত সরকার পরিবর্তন। তো তাহলে সেই হিংসাগুলো তো যাচ্ছে না। আপনি অভ্যুত্থানের নামে অন্য রাজনৈতিক দলগুলোকে নিঃশেষ করছেন, তাদেরকে ঘরে থাকতে দিচ্ছেন না, মুক্তিযুদ্ধের উপরে হামলা করছেন। তো এগুলো তো অমীমাংসিত থেকে যাচ্ছে সবকিছু। আপনি যদি আজকে যদি আওয়ামী লীগ বা আদার্স, এই যে শক্তিগুলো যারা ছিল, তারা সহ আসে, তারাও নাকে খত দিয়ে যদি আজকে মানতো যে আমরা সবাই এক হয়ে একটা জিনিস মানতেছি, তাহলে সেটা একটা সনদ হইতো। এটা তো একতরফা সনদ হবে। যে একতরফা কি, সেখানেও যারা আছে এখন, যে আওয়ামী এবং আওয়ামী সহযোগী যারা ছিল, তাদের বাইরে আপনারা যারা আছেন তারাও একমত না। তো এই ধরনের সনদের ভবিষ্যৎ কতটুকু হবে বলেন? এবং এই যে ছেলেগুলো যারা আন্দোলন করলো, এবং এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই যে জুলাইতে যে আন্দোলন হলো, সেখানে যারা অংশ নিয়েছিল, শেখ হাসিনা, কিছু শেখ পরিবারের কিছু আহ, ইয়েরা, এটা কি বলবো, গোলাম টাইপ লোকজন, আর আওয়ামী লীগের কিছু সুবিধাবাদী ছাড়া অলমোস্ট সবাই মধ্য জুলাই থেকে চেয়েছে যে ঠিক আছে, শেখ হাসিনা সরকারের পরিবর্তন চাই। কিন্তু পরিবর্তন চেয়ে আসলে পরবর্তীটা কি, এই লক্ষ্য তো ঠিক হয় নাই। এটা তো রাতারাতি হয়ে গেছে। এবং যে বলা হয় যে ডক্টর ইউনূস বলেন যে এটা একটা মেটিকুলাস, তারপরে কি মাস্টার মাইন্ড, এগুলো তো কিছু আসলে এগুলো উনি আবিষ্কার করেছেন। বাস্তবতাটা হচ্ছে যে ওই যে আবু সাইদের মৃত্যুর পর এটা হঠাৎ টার্ন এলো এক দফা, এবং এক দফার ভিত্তিতে সেটা হয়ে গেল। এখানে কোনো বিপ্লব ছিল না, এখানে কোনো অভ্যুত্থান ছিল না। অভ্যুত্থান এবং বিপ্লবের একটা টার্গেট থাকে, একটা নকশা থাকে। ওই নকশা অনুযায়ী তো এটা কিছু হয় নাই। জি। তাতে করে আমরা আজকে যে সংকটে পড়েছি, যে ইলেকশন হবে কিনা, রাজনীতির কি গতিপথ হবে, সনদের কি হবে, সংস্কার কি হবে, এগুলো তো এই সমস্ত কারণে উদ্ভব হয়েছে। এগুলো যদি এগুলো যদি বিপ্লবের আগে যদি বলা হইতো, অভ্যুত্থানের আগে ঘোষণা হইতো, তাহলে তো ওটার জি। ভিত্তিতেই এটা আন্দোলন জি, হতো। তাহলে তো মাস্টার এই মাইন্ড অনিশ্চয়তা থাকতো যাকে না। পরিচয় করিয়ে দিয়েছেন, সেই মাস্টার মাইন্ডই মেটিকুলাস ডিজাইন নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, দেখেছেন কিনা আপনি? সেটা নিয়ে একটু আসি, কিন্তু জুলাই সনদ দিয়ে মোস্তফা ফিরোজের বক্তব্যটা একটু স্পষ্ট হয়ে শুনেনি। মোস্তফা ফিরোজ জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র নিয়ে যা হলো, আমি যে কথাগুলো বললাম যে দফায় 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 সেটি হলো, এবং ফরহাদ মজহারের বক্তব্য, আপনার মন্তব্য শুনতে চাই।
দেখেন, জুলাই সনদ সংস্কার এই যে আলাদা আলাদা একটা জটিল রূপ নিচ্ছে, এটা তো মানে সংস্কার প্রস্তাব যেটা সব দল এগ্রি করবে, এটাই তো হবে জুলাই সনদ। তো এর পিছনে আর জুলাই সনদটা কি? জুলাই সনদ হচ্ছে একটাই, যে আমরা আর ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিবাদ দেখতে চাই না, ফ্যাসিবাদ মুক্ত সুষ্ঠু গণতান্ত্রিক মানে অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা করব। এইটাই তো অঙ্গীকার হবে। তারপরে কে কোন ফরম্যাটে কি করবে না করবে, দ্বীপ কক্ষের পার্লামেন্ট করবে নাকি কোন কক্ষের কি করবে, সেটা তো যার যার ম্যানিফেস্টো নিয়ে সে নির্বাচনের মাঠে নামবে, জনগণের ভোট চাইবে। এখন আমি দেখছি যে সবচেয়ে বড় লম্বা ম্যানিফেস্টো সম্ভবত এনসিপি। তো ভালো, তারা তো আজকে যেমন দেখলাম হাসনাত আব্দুল্লাহ বলছেন যে 16 বছরে আমরা বিএনপি যা করতে পারেনি আমরা 7 মিনিটে সেটা করছি। তো তাই যদি হয়, তাহলে আরেকটা লড়াই তারা করুক, যে তাদের ম্যানিফেস্টো গুলো নিয়ে তারা মাঠে আসুক, অর্থাৎ ভোটের মাঠে আসুক। কিন্তু ভোটের মাঠে আসছে না, আসছে কিন্তু সব কাগজে কলমে। ওই সংস্কার সনদ, আমি তো বুঝলাম না যে এখানে যদি সংস্কারের অন্তত 2-3টা পয়েন্টও যদি ঐক্যবদ্ধ হয় সব রাজনৈতিক দলগুলো, তার মধ্যে তো একটা সবচেয়ে বেসিক পয়েন্ট, সেটাতে তো সবাই একমত হয়েছে। সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন। তো সেইটাই তো সবচেয়ে বড় দাবি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। তো আন্দোলনে তখন আমরা সংখ্যানুপাতিক নির্বাচন শুনিনি, দ্বিকক্ষের পার্লামেন্টের কথা শুনিনি, শুনছি একটাই, যে দলীয় সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। তো ওইটাই আগে বাস্তবায়ন করুক, ওই বড় সংস্কারটা আগে সবাই অ্যাকসেপ্ট করুক। তারপরে যার যার ম্যানিফেস্টো অনুযায়ী কে কোন সিস্টেমে গভর্নমেন্ট চালাবে সেটা তারা করুক করুক। কিন্তু মূলটা বাদ দিয়ে মনে হচ্ছে যেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এইটা মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপার হচ্ছে ওই সংবিধান পাল্টাইতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, নানান রকম ইস্যু। সেই ইস্যুগুলো তো হচ্ছে নির্বাচনী দাবি। সেই নির্বাচনী দাবি তো মানুষ ঠিক করবে এখানে টেবিলে বসে। আহ, যারা মানে ভোটের মাঠে যাদের ভোট নাই, তারা কিভাবে ঠিক করে? এটা তো পাবলিক ভোট করবে, আমি ঠিক করবো। ভাই ওখানে ঐক্যমত্য কমিশনে যা যা সংস্কার হবে, তো আমি যদি একজন ভোটার হই, আমি যদি সেটা না মানি, তাহলে আমি যে এটার বিরুদ্ধে যে ম্যান্ডেটটা দেবো বা ভোট দেবো, সেই সুযোগ কোথায়? আপনি তো নিজেরাই খসড়াপত্র এ করে ঠিক করে দিলেন। তো আমি এই রাজনৈতিক দলের কোনোটার সাথেই তো যুক্ত থাকতে পারি না, কিন্তু আমি একজন ভোটার হিসেবে আমার একটা রাইটস আছে, কিন্তু আপনি তো আমার অধিকারটা নষ্ট করে দিচ্ছেন। তো ফলে আমি আমি বারবার বলছি যে বিএনপি মনে হয় একটা ফাঁদের মধ্যে পড়ছে। আগে তারা যেভাবে স্ট্রেট ফরওয়ার্ড ছিল, এখন মনে হচ্ছে যেন ম্যানেজ করতেছে, সবাইকে ম্যানেজ করে করে যাচ্ছে। এই ম্যানেজ করে করে যাওয়া তাদের পক্ষে সম্ভব না। স্টেট নির্বাচন হইতে হবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এটাই সবচেয়ে বড় সংকট ছিল, এবং এটাই হচ্ছে সবচেয়ে কিন্তু বড় এখন আবার সেই সংস্কার। সুষ্ঠু এটা নিরপেক্ষ যদি নির্বাচনের জায়গায় আবার মবের ভয় রয়ে যাচ্ছে, আইন প্রশাসন আপনারাই বলছেন যে সেখানে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। আমরা আজকের মতো শেষ করি, কিন্তু ওই প্রসঙ্গটা রয়ে গেল। নিশ্চয়ই সামনে কথা বলবো যে মেটিকুলাস ডিজাইন যেটি আনিস আলমগীর তুলছিলেন, পুরো জুলাই জুড়ে নিশ্চয়ই কথা হবে যে ডিজাইনটা কেমন ছিল, কি ছিল। আমরা 71 বিষয়ে কথা বলি, কি হয়েছে কেমন হয়েছে সেটা নিয়ে সব সময় একটা চর্চা চলে। নিশ্চয়ই এটিও জানার সুযোগ হবে, মেটিকুলাস ডিজাইন কতটুকু, ডিজাইন সম্পর্কে কতটা স্পষ্ট আমরাও যারা ছিলাম জুলাইয়ের সমর্থক যারা করেছে। অনেক ধন্যবাদ মুস্তফা ফিরোজ, অনেক ধন্যবাদ আনিস আলমগীর।